কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছি, মনে অজানা ভয় কাজ করতে লাগলো। তারপরও কোনো মতে একটা দৃষ্টি নিঃশ্বাস নিয়ে ভিতরে যেতে লাগলাম। গেটের ভিতরে যেতে লাগি আর ক্যাম্পাসের দিকে যেতে লাগি। ঠিক তখনই দেখলাম সামনে কিছু ছেলে মেয়ে ভিড় করে আসে, আর আমি চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম। তাই আমিও সেখানে চলে গেলাম আর দেখতে লাগি ভিড় করার ঘটনাটা কি। আমি ভিড়ে গিয়ে দেখলাম একটা মেয়ে একটা ছেলেকে সজোরে থাপ্পড় দেয় আর ক্যাম্পাসের সমতুল্য ভূমিতে ধাক্কা মেরে ফেলে দেয়। আরও দেখলাম সেখানে কিছু ছেলে যাদের হাতে হক স্টিক। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার মুখে মুখে তর্ক করার? আমি একটু টিচার রুমে আমার কাজে যাচ্ছিলাম, তখন তুমি আমাকে বলেছিলে না ক্যান্টিন থেকে নাস্তা নিয়ে এসো, ওটা তোমার টেবিলে নিয়ে দিয়ে যেতে। কিন্তু আমার আগে টিচার রুমে কাজটা শেষ করতে হবে, আমি অনেক তাড়ায় ছিলাম, তাই আমি সেখানে গিয়েছিলাম। প্লিজ আরিন, আমাকে ক্ষমা করে দাও। তোর সাহস তো কম না, আমাকে তুমি করে ও আমার নাম ধরে ডাকতেছিস? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না। এই, তোরা এটার হাড়গোড় ভেঙে দে। বলতেই ছেলেগুলো সেখানে পড়ে থাকা ছেলেটাকে মারতে লাগে। এই ছোট লোকের বাচ্চা, যখন আমি কিছু বলবো তখন যদি তোর হাজার কথা থাকে সেটা বাদ দিয়ে আগে আমারটা করতে হবে, বাকি সব পরে, বুঝেছিস? আর তোর সাহস কি করে হলো আমাকে তুমি ও আমার নাম ধরে ডাকার? আমাকে আপনি ও ম্যাম বলে ডাকবি, বুঝেছিস? মেয়েটার কথাগুলো বলল, কিন্তু ছেলেগুলোকে মার থামাতে বলেনি। সেখানে থাকা সকলেই সেই দৃশ্য উপভোগ করতে ব্যস্ত, কিন্তু কেউ সামনে যাচ্ছে না। ঠিক তখনই কলেজে একটা গাড়ি আসে, আর সেখান থেকে একটা লোক এসে মেয়েটার কাছে যায়। অরিন, মা আমার, কি করতেছিস তুই? ছেড়ে দে ছেলেটাকে। দেখ মার খেয়ে ছেলেটার কি হাল হয়েছে, আর একটু মার খেলে মরে যাবে। আব্বু, এই বেয়াদব আমার কথা না শুনে আমার মাথা খারাপ করে দিল, সাথে আমার মুখে মুখে তর্কও করছে সে। আজকে ছেলেটাকে আমি উপযুক্ত শিক্ষা দেব, যাতে নেক্সট টাইম কেউ এমনটা আমার সাথে না করে। লোকটা কোনো মতে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিয়ে যায়, আর ছেলে পেলেও সেই ছেলেটাকে মেরে আধমরা করে ফেলে দেয়। আমিও দৌড় দিয়ে সেই ছেলেটাকে ধরে উঠাই। দেখলাম অতিরিক্ত মারের কারণে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আসে। ভাই, একটু সাহায্য করুন, ছেলেটাকে হসপিটালে নিতে হবে। তখনই একটা ছেলে এসে আমার সাথে ছেলেটাকে ধরে, ও আমরা দুজন মিলে ছেলেটাকে হসপিটালে নিয়ে যাই। ডাক্তার এসে ট্রিটমেন্ট করতে লাগে, আর আমার সাথে আর একটা ছেলে আসছিল, সেও আমার পাশে দাঁড়িয়ে আসে। ভাই, ছেলেটাকে এইভাবে মারলো, আর কেউ এগিয়ে আসলো না কেন? আসলে যদি কেউ এসে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করত, তাহলে সেই মেয়েটা যে তাকেও ছাড়তো না। সে একা না পারলেও তার কিছু বড়লোকের ফ্রেন্ডদের দিয়ে যে বা যারা বাঁচানোর জন্য যেত, তাদেরও ছাড়ে না মেয়েটা, যেমনটা দেখলেন। কেন ভাই, মেয়েটা কি কোনো গুন্ডার বোন বা মেয়ে নাকি যে এমন করে বেড়ায়? না ভাই, তবে টাকা ও পাওয়ারের অহংকার করে এসব করে বেড়ায়। বাহ, তো মেয়েটা কি কোনো বড় লোকের মেয়ে নাকি? হ্যাঁ ভাই, বড়লোক বলতে পারেন, তবে শুধু বড়লোক বললেই না। মেয়েটার নাম অরিন। মেয়েটা আমাদের এলাকার এমপির একমাত্র আদরের মেয়ে। তাই তার বাবাও মেয়েটাকে সকল স্বাধীনতা দিয়ে দেয়, যার ফল আমরা ভোগ করতেছি। তাই মেয়েটাকে সকলে এমপির অহংকারী মেয়ে বলে, কারণ তার বাপের টাকা ও পাওয়ার দিয়ে আমাদের উপর রাজত্ব করে বেড়ায়। কিছু বললেই মেয়েটা খেপে যায়, আর মেয়েটা যাই বলে আমাদেরও তার কথা মেনে চলতে হয়। যদি কিছু বলতে যাই, তাহলে মেয়েটা তার বাপের পাওয়ার দিয়ে, প্রিন্সিপাল দিয়ে আমাদের চুপ করিয়ে দেয়। এমপি তার মেয়ের সকল অন্যায় কাজেরও প্রশ্রয় দিচ্ছে। কেউ কিছু করতে গেলে এমপি তার পাওয়ার দিয়ে সকল কিছু সামলে নেয়। তবে এটা কিন্তু ঠিক না, মেয়েটা বেশি আদর দিয়ে বাদর বানিয়ে দিল। আর এভাবে চলতে থাকলে তো কেউ শান্তিতে থাকতে পারবে না। টাকা আর পাওয়ার আছে বলে এইসব নিয়ে অহংকার করতে হবে, এটা কোনো কথা? কিন্তু ভাই, আমরা কিছু তো করতে পারি না। শুধু আমরা সেই এমপির অহংকারী মেয়ের চাকর হয়ে কলেজে থাকতে হচ্ছে। আর তাছাড়াও এমন কেউ এই কলেজে নাই যে কিনা এই এমপির অহংকারী মেয়ের সাথে
টক্কর দিবে। আজ পর্যন্ত এমপির চেয়ে বেশি পাওয়ারফুল কেউ এই কলেজে আসেনি। আচ্ছা ভাই, আপনাকে তো নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি নতুন। আমার নাম মোহাম্মদ অবাইদুর রহমান অন্তর। আর গতকাল ভর্তি হয়েছিলাম, আর আজকেই আমার প্রথম দিন। কিন্তু এখন আমি এনাকে নিয়ে হসপিটালে আসলাম। আমি তানভীর। পরিচিত হয়ে খুশি হলাম। আচ্ছা ভাই, আপনার তো আজ প্রথম দিন। আপনি ক্লাসে যান। আজকের দিন মিস করিয়েন না, পরে সমস্যায় পড়বেন। আমি এখানেই আছি। থ্যাংক ইউ ভাই। এরপর তানবীরের থেকে বিদায় নিয়ে চলে গেলাম কলেজে। সেখানে গিয়ে আমার ক্লাস খুঁজতে লাগি, আর ক্লাস পেয়েও যাই। আমি ক্লাসের সামনে যেতেই ক্লাসের স্যার উপস্থিত। আসতে পারি স্যার? হ্যাঁ আসো। তুমি তাহলে সেই নতুন ছেলেটা, তাই না, যে আসার কথা ছিল? প্রিন্সিপাল স্যার আমাকে বলেছিল তোমার কথা। জি স্যার, আমি নতুন। সো এভরিবডি, আজ থেকে এ তোমাদের সাথে ক্লাস করবে। কি নাম তোমার? সকলকে তোমার পরিচয়টা দাও। আমার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর। আর আজ থেকে আপনাদের সাথে পড়ব, ক্লাস করব, আর মজা মাস্তি করব। গুড বয়। আচ্ছা, তোমার বাবা কি করে অন্তর? স্যার, আমার আব্বু তো গাড়ি চালায়। কি, একটা ড্রাইভারের ছেলে তাও আমাদের সাথে পড়বে? কথাটা শুনি দেখতে লাগলাম কে এভাবে কথাটা বলে। পরে দেখলাম সেই মেয়েটা আর কেউ না, সেই এমপির অহংকারী মেয়েটা। তাকে আমার ক্লাসে দেখে অবাক হয়ে গেলাম আমি। একটা ড্রাইভারের ছেলে আমাদের সাথে পড়বে? আল্লাহ, প্রিন্সিপাল স্যারের কি রোগ হলো? কোনো স্ট্যান্ডার্ড বলতে কিছু নেই নাকি তার? আমাদেরও তো একটা স্ট্যান্ডার্ড আছে। কোথায় আমরা, আর কোথায় একটা ক্যাব ড্রাইভারের ছেলে? আর এটাকে তো দেখতেও বাজে লাগতেছে, জাস্ট ডিসগাস্টিং। অরিন, এইসব কি হচ্ছে? এভাবে কথা বলে নাকি? স্যার, সত্যি বলতে এই কলেজে পড়তে হলে একটা স্ট্যাটাসের প্রয়োজন হয়, আর সেই স্ট্যাটাসটা তো এই খ্যাত মার্কার ছেলের নাই। আর দেখেন না কি আজব শার্ট প্যান্ট পরে আসছে সে, মনে হচ্ছে ফুটপাত থেকে কিনে আনছে। কোনো কোয়ালিটি আছে এটার এখানে পড়ার? কি করব বলেন, ভাগ্যের জোরে চলে আসলাম আমি। আল্লাহ চাইছি বলি তো এখানে অ্যাডমিশন নিতে পারলাম। অরিন, থামো, অনেক হয়েছে। আর অন্তর, তুমি যাও আর বসে পড়ো। স্যারের কথা মতো আমি একটা সিটে বসে পড়ি, আর স্যার ক্লাস করাতে শুরু করে। আমিও বেশ ভালো করেই মনোযোগ সহকারে ক্লাস করলাম। ক্লাস শেষে আমি যখনই ক্লাস থেকে বের হতে যাব, তখনই আমার মোবাইলে কল। দেখলাম আব্বু কল দিছে। তাই আমিও আস্তে করে এক সাইডে চলে যাই আর কল রিসিভ করি। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আমার ফাজিল পোলাটা, কেমন আছিস? আমিও তো ভালোই। আর আমি বাড়িতে না থাকার কারণে তো মনে হয় তুমিও বেশ ভালোই আছো। থেকো ভালো, সেটাই তো আমি চাই। চুপ বেটা, তুই নাই, ঘর ফাঁকা ফাঁকা লাগতেছে। তোর বোন আর আম্মুও চুপসে আছে। বাবা তুই কই আসলে বলতো? কেন, আমি বাড়ির থেকে কি বলে বার হয়েছি মনে আছে? আমি বের হওয়ার পর যদি আমাকে খুঁজে বের করতে পারো তাহলে বাড়িতে আসবো, না হলে আসবো না। আমি বাহিরে বাহিরে মজা করে দিন কাল কাটাবো। তবে একটা কথা, ভুলেও লোক লাগিয়ে খুঁজবা না, নিজে খুঁজে বের করো। চ্যালেঞ্জ দিয়ে আসছি আমি। ঠিক আছে, আমি নিজেই তোকে খুঁজে বের করে কান ধরে তোকে বাড়িতে আনবো। এখন কি করিস? এই তো আছি, আর কি কোনো মতে। তুমি বাসায়? না রে আব্বু, আমি তো অফিসে। আচ্ছা শোন, টাকা পয়সা লাগলে আমাকে বলিস, কারো কাছে চাইবি না। ওকে, আচ্ছা রাখি। নিজের ও বাকিদের খেয়াল রাখিও, আর চ্যালেঞ্জের কথা ভুলে যাইও না। হা হা হা। ফাজিল একটা। এখন বাপ একটা তো ক্লু দে। পুরা দেশে তো আর আমি একা খুঁজে বের করতে পারবো না তোকে। থাক, কান্না কইরো না। একটা ক্লু দিয়ে দিলাম, আমি আমাদের শহরেই আছি। ওকে, এবার রাখি, পারলে খুঁজে বের করো এবার। বলি কল কেটে দিলাম। এরপর আমিও ক্যাম্পাসের দিকে যেতে লাগি। সেখানে গিয়ে দেখি এমপির সেই অহংকারী মেয়ে ও তার বন্ধুদের নিয়ে আড্ডায় ব্যস্ত।
তাই আমিও সেখান থেকে সরে যেতে লাগি আর হাঁটতে লাগি। এই ড্রাইভার, আমিও শুনি না শোনার ভান করতে লাগলাম। কিছুক্ষণ পরে পেছন থেকে একজন আমার ব্যাগ ধরে টান দেয়। আমিও পিছে ঘুরে দেখি এমপির মেয়ে আমার ব্যাগ ধরে টান দেয়, আর সেখানে তার বন্ধু বান্ধবীরাও উপস্থিত। আজব, ব্যাগ ধরে টানলেন কেন? এই ড্রাইভারে বাচ্চা, তোকে ডাকতেছি যে শুনিস না? কই, আপনি আমাকে ডাকলেন? আর একটু মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখুন। আর আমার একটা নাম আছে, সেটা ধরে ডাকলে আমি সাড়া দিতাম, কিন্তু আপনি তো আমাকে তুচ্ছ ভেবে কথা বলেছেন। এই ছোড়া, তোকে কিসের সম্মান দিয়ে কথা বলতে হবে? সেই তো একটা ছোট লোক ড্রাইভারের বাচ্চা তুই। আর আমি যাকে যেভাবে ডাকবো সেটাই সঠিক। ও আচ্ছা, বাদ দেন, বলেন ডেকেছেন কেন? আমার একটু তাড়া আছে। ওই, কিসের তাড়া তোর? আগে আমার কাজ, এরপর বাকি সব। আর কলেজে আসতে না আসতেই অ্যাটিটিউড দেখানো শুরু করে দিয়েছিস, তাই না? ক্লাসরুমে তো ভালোই বকবক করতেছিলি, আমার মুখের ওপর তর্ক করতেছিলি। আর এই তর্কের জন্য আজকে একটাকে মেরে আধমরা করে ফেলে রাখছি। আজ তুই হয়তো নতুন বলে জানিস না, এই কলেজে একমাত্র এই আরিনেরই রাজত্ব চলে। তার উপরে এই কলেজে কেউ কথা বলতে পারে না। তাই নেক্সট টাইম আমার মুখের ওপর কথা বলিস না, না হলে তোর কপালে খুব বড় মাপে দুঃখ আছে। আর যা বলবো তা কোনো টু শব্দ ছাড়াই মেনে চলিস, তাহলেই হয়তো কলেজে টিকে থাকতে পারবি তুই। জি আপু। গুড। আর ভুলেও আমার কথা অমান্য করার চেষ্টা করিস না। যদি করিস এর ফল ভালো পাবি না। এবার চল আমাদের সাথে। কোথায় আপু? আসতে বলছি না, এত কথা কিসের? তারপর অরিনের সাথে যেতে লাগি। তবে জানি না এখন কি হবে আমার সাথে। মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো। অরিন ও তার বন্ধুরা আমাকে নিয়ে ক্যাম্পাসের এক কোণে গেল। তারা বসলো আর আমাকে দাঁড় করিয়ে রাখলো। অরিন, এবার এটার কি করবি সেটা বল। আরে ভাই দাঁড়া না, নতুন মোড়ক এটা, একটু মজা তো নিতেই হচ্ছে। আয় খ্যাত, এদিকে আয়। জি বলেন, আর কি করবেন বা করাবেন আমাকে? তেমন কিছু না। শোন, ওই যে ক্যান্টিনের দিকে একটা লোককে দেখতে পাচ্ছিস? হ্যাঁ তো? হ্যাঁ তো মানে? তাকে গিয়ে একটা থাপ্পড় মেরে আই। সরি আপু ও ভাইয়ারা, আমি এটা করতে পারবো না। পারবি না মানে? পারতে হবেই তোকে। এটা সম্ভব না। আমি শুধু শুধু সেই লোকটাকে কেন মারবো? আর তিনি তো আমার আব্বুর বয়সী মনে হচ্ছে। আর আমি আজ পর্যন্ত কোনো মুরব্বির গায়ে হাত উঠাইনি, না মনে হয় সামনে উঠাবো। তাই আমি এই কাজটা করতে পারবো না। তুই যদি কাজটা না করিস তাহলে আমরা আমাদের হাত তোর উপর সাফ করব। এখন চিন্তা কর কোন অপশন নিবি। সরি, আমি মারতে পারবো না। আর আপনারা যেটা বলেছেন সেটা অন্যায় আর পাওয়ারের মিসইউজ। সো আমি নিজের উপর হাজার কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু অন্যদের উপর বিনা কারণে বিন্দুমাত্র আঘাত করতে পারবো না, কারণ আমার আব্বু আম্মু এই শিক্ষা আজ পর্যন্ত দেয়নি। তাহলে তুই মার খা। বললি সেখানে থাকা ছেলেগুলো আমার হাত চেপে ধরে আর একটা একটা করে আমাকে মারতে লাগে, আর আমিও কোনো মতে কষ্ট সহ্য করে নিলাম। অরিনও সকলে আমাকে ইচ্ছা মতো মারলো, আর অরিন তো বেশ মজাই পেল আমাকে মেরে। আর সকলে মার দেখতে পেয়ে সে আরও বেশি খুশি হয়। আমি দেখলাম ক্যাম্পাসের সকলেই আমার দিকে তাকিয়ে আসে, কিন্তু কেউ এগিয়ে আসলো না, কারণ এগিয়ে আসলেই এই বড় লোক অহংকারী ছেলেমেয়েগুলো তাদের উপর অত্যাচার করবে। খিরে, এখন কেমন লাগছে তোর? কথাটা শুনলে তুই বেঁচে যেতি, কিন্তু আমি আগেই বলছিলাম যে আমার কথা শুনবে না তাকে আমি অনেক কষ্ট দিয়েই ছাড়বো, আর সহজে এই কলেজে টিকতে দিব না। যা, আজকের মতো তোর জন্য থেরাপির এতটুকুই, কাল না হয় আবার দিব। এই চল তোরা, আজকের জন্য এতটুকুই থাক, কাল আবার দিব। তারা সকলেই আমাকে সেই জায়গায় রেখে চলে যায়, আর আমিও আমার ঠোঁটে হাত দিয়ে দেখি মার খাওয়ার ফলে ঠোঁট ফেটে যায় আর রক্ত বার হচ্ছে।
একটা মেয়ে আমার কাছে এগিয়ে আসে। এই নিন পানি। মেয়েটা আমাকে পানি এগিয়ে দিল। জি ধন্যবাদ। আমি পানিটা নিয়ে একটু কুল্লি করে নিলাম। আপনার তো ঠোঁট ফেটে গেছে। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তবে ধন্যবাদ এগিয়ে আসার জন্য। আপনি তো একজনের বিপদে এগিয়ে গেলেন। আর এই নিন, এটা নিয়ে ঠোঁট চেপে ধরুন। মেয়েটা একটা রুমাল এগিয়ে দিয়ে, ধন্যবাদ, তবে এটা আমার লাগবে না, আমার রুমাল আছে বলি উঠে দাঁড়ালাম। আসলে আপনার ভাগ্যটা অনেক খারাপ। এমন কলেজে চলে আসলেন যেখানে শান্তিতে নিঃশ্বাসটুকু নিতে পারবেন না আপনি। এই মেয়েটা ও তার বন্ধুদের জন্য আমরা কিছুই করতে পারি না, না শান্তিতে থাকতে পারি আর না কোনো কিছু। বাবার টাকা পাওয়ার দিয়ে অহংকারী করে বেড়ায় মেয়েটা, আর এখন আপনার সাথে যা করলো ঠিক আমাদের সাথেও তা করলো। এবং কি সিনিয়র ভাইয়া ও আপুদের সাথেও এমনটা করে বেড়ায় মেয়েটা। সমস্যা নেই, আমাদেরও সময় আসবে তাদের উচিত শিক্ষা দেওয়ার। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস, 1 সেকেন্ড। আচ্ছা, আমাকে বাসায় যেতে হবে, আমার একটু কাজ আছে। এই অবস্থায় যেতে পারবেন আপনি? কিছুই করার নেই, যেতে তো হবেই। আমি মেয়েটার থেকে বিদায় নিয়ে কলেজের গেটের বাইরে চলে আসি। মেয়েটা আজকে তার পাওয়ার আমাকে দেখাচ্ছে। ভালো, বাপের পাওয়ার দিয়ে কলেজে রাজত্ব করে বেড়াচ্ছে কিন্তু সে এটাই জানি না কাকে পাওয়ার দেখাচ্ছে। তার বাপকে আমি গিলে খেয়ে নিতে পারবো, এতটুকু ক্ষমতা আমার আছে। আর আমি কি সেটা জানলে মেয়েটা ও তার বাপের পাওয়ারগিরি একদম বের হয়ে যাবে। তার বাপের টাকা ও পাওয়ারের অহংকারী করে বেড়াচ্ছে সে। সময় হলে আমিও দেখাবো, শুধু কয়েকদিন তোমাদের তামাশা দেখবো আমি। এরপর কষ্ট করে একটা রিক্সা দাঁড় করিয়ে চলে যাই আমার ভাড়া বাসায়। আমি আমার ভাড়া বাসায় আসলাম, এসে রিক্সা থেকে নেমে বিল দিয়ে বাসার কাছে চলে যাই। আর পকেট থেকে চাবি বের করে বাসার তালা খুললাম। এরপর ভিতরে গিয়ে দরজা আটকে দিলাম। শরীরে ব্যথা করতেছে, তাই হাত মুখ ধুয়ে খাটে কিছুক্ষণের জন্য লেটিয়ে পড়ি। এরপর কোনো মতে উঠে রান্না করে নিলাম আর খেয়ে শুয়ে পড়লাম। তখনই আমার কল বেজে ওঠে, আর তাকিয়ে দেখি হারামি একটা ফ্রেন্ড কল দিছে। কী রে রোহান, কী অবস্থা? শালা, আমার অবস্থা জিজ্ঞাসা করতেছিস? 2 মাস ধরে তোরে দেখি না, কই তুই? আছি আর কি, এক চিপাই। কেন, কি হইছে? শালা কি হয়েছে মানে? তোরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম ম্যান। শালা আমি তাহসিন শিহাব শালা মিস করতেছি তোরে। আর শালা তুই কি কলেজে ভর্তি হয়েছিস? হ্যাঁ হয়েছি বটে, কিন্তু একটা কাহিনী আছে। শালা কোন কলেজে ভর্তি হয়েছিস সেটা বল, আমরাও ভর্তি হব। আর একসাথে হলে তো আবার সেই মজা হবে মামা। শালা দূরে থাক তোরা এখন, পরে না হলে আমি ধরা খেয়ে যাব। ধরা খেয়ে যাবি মানে? কথাটা বুঝলাম না। আমি রিয়েলিটিতে যা, কিন্তু কলেজে আমি অন্য পরিচয়ে ভর্তি হয়েছি ও আছি। এই শালা ক্লিয়ারলি বল, মাথায় কিছুই ঢুকতেছে না। তোরা তো আমার সত্যিটা জানিস, কিন্তু কলেজে আমাকে চিনি একটা ড্রাইভারের খ্যাত ছেলে হিসেবে। কি? ড্রাইভারের ছেলে, তাও তুই? কথা শুনে পুরাই বেয়াক্কেল হয়ে গেলাম। তুই যদি ড্রাইভারের ছেলে হস তাহলে আমরা কি? আমরা বাদ দিলাম, আমি তাহলে কি হব? তো রাব্বু যে রেপুটেশন আছে সেই ছেলে কলেজের আমার মতো খুব কম মানুষেরই সেই রেপুটেশন আছে বলে মনে হয়। আর তুই কি না? ধুর বেটা, এখন মোট কথা আমরা একসাথে হব না, তোরা অন্য কোথাও ভর্তি হয়ে যা। আমি আপাতত যে কলেজে আছি সেই কলেজেই বড় লোকের ছেলে মেয়েদের তামাশা দেখতেছি। আর মজার ব্যাপার কি জানিস? কি? এমপির মেয়ে আমাকে টাকা ও পাওয়ারের গরম দেখাচ্ছে। বলিস কি, এমপির ভিতরে টাকার পাওয়ার গরম দেখায়? আর বুঝলাম তুই কলেজে আসিস, তবে যেহেতু তুই আসিস তাই আমিও বাকিরাও সেই কলেজে ভর্তি হব। শালা তোদের জন্য পুরো গেমটা নষ্ট হয়ে যাবে আমার। আরে রাখতেছিস কেন? আমরাও তোর মতোই করেই কলেজে এন্ট্রি নিব। না, আমি একবার বারণ করলাম মানে সেটা আর হবেই না। দোস্ত এমন করিস কেন? একত্রে হলে কি সমস্যা? আচ্ছা বাদ দে, তুই মানা করলি তাই আর বাড়াবাড়ি করতে চাচ্ছি না। এখন তুই আছিস কই? আমি শহরের মধ্যেই আছি, আর একটা রুম ভাড়া করে থাকতেছি। আচ্ছা দোস্ত, 2 মাস হয়ে গেল দেখা করি নাই, চল না একটা
মিট আপ করি? এখন না রে দোস্ত, পরে করব। এসব করতে গেলে আমার পরিচয় ফাঁস হয়ে যাইতে পারে। আমরা পরে মিট আপ করব। ঠিক আছে দোস্ত, তুই যা বলিস। তবে কোনো সমস্যার পড়লে আমাকে অবশ্যই জানাবি। ওকে, ভালো থাকিস। আর যদি আব্বুর সাথে কথা হয় ভুলেও বলিস না তোর সাথে আমার কথা হইছে। আর আমি কোথায় আছি সেটা তুই জানিস। আমি আব্বুকে চ্যালেঞ্জ দিছি, পারলে আমাকে খুঁজে বের করে দেখাক। আচ্ছা, তবে দোস্ত আঙ্কেলের হাওয়ার বের হয়ে যাবে, কারণ তুই যে জিনিস আমার ভালো করেই জানা আছে। আচ্ছা বাই, পরে কথা হবে। ওকে বাই। এরপর কল কেটে দিলাম। তখনই মনে পড়ল হসপিটালের ছেলেটার কথা। তাই আমিও কষ্ট করে উঠে যাই আর রুমে তালা লাগিয়ে চলে গেলাম হসপিটালে। সেখানে গিয়ে দেখি ছেলেটা তানবীরের সাথে কথা বলতেছে। আমিও তাদের কাছে চলে গেলাম। ভাই, এখন কেমন আছেন? আমি আহত ছেলেটাকে বলি। ভাই, উনি সেই ব্যক্তি যে আপনাকে আমাকে সহ এখানে নিয়ে এসেছে। থ্যাংক ইউ ভাই, আমাকে সাহায্য করার জন্য। ভাই, এটা আমার কর্তব্য ছিল। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমার নাম সুজন। আমার নাম অন্তর। আচ্ছা তানবীর ভাই, বিলের কথা কিছু বলেছে? না, বলে নাই। আর আমাকে ভাই ডাকেন না, আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। তবে বন্ধুরা যেভাবে তুই তোকারি করে সেভাবে কথা বললে বন্ধু হতে পারি। তারপর আমরা তিনজনই বন্ধুত্ব করে নিলাম। আচ্ছা, আমি বিলের ব্যাপারটা জেনে আসি। আমিও যাব তোর সাথে। ঠিক আছে। আর সুজন, তুই রেস্ট কর। আমি আর তানবীর বিলের মেটা শেষ করে আসি। এরপর আমি আর তানভীর মিলে কাউন্টারে গেলাম। এরপর পেশেন্টের ডিটেলস দিয়ে বিলের কথা জিজ্ঞাসা করলাম। স্যার, বিল কিভাবে দিবেন? ক্যাশ নাকি ক্রেডিট? জি, ক্রেডিট কার্ড। তখনই দেখলাম তানভীর চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আসে। জিব্বা কামড় দিলাম। শালার ভুলেই গেলাম আমি একজন সাধারণ ড্রাইভারের ছেলে, যার কাছে টাকা পয়সা তেমন থাকার কথা না, থাকলেও কম থাকবে। আর ক্রেডিট কার্ড তো ভুলেও থাকার কথা না। অন্তর, এই ক্রেডিট কার্ড দিয়ে বিল দিবি? হ্যাঁ, এইগুলো আমার ইনকামের টাকা। আমি ফ্রিল্যান্সের টাকা ব্যাংকে জমিয়ে ক্রেডিট কার্ডে করে রাখছি। ও আচ্ছা। এরপর বিল দিয়ে দিলাম। তানভীর, হ্যাঁ বল অন্তর। সুজনকে সন্ধ্যায় ডিসচার্জ করে দিবে বলল, তাই তাকে বাড়িতে আসতে হবে। ওকে। এরপর সন্ধ্যা পর্যন্ত কোনো মতে কষ্ট করে তানবীরের সাথে ছিলাম। সুজনকে ডিসচার্জ করে দিল আর আমরাও একটা সিএনজি ভাড়া করে তার বাড়িতে পৌঁছে দিলাম। আচ্ছা দোস্ত, তোর নাম্বারটা দিতে পারি? আরে বেটা নে, মানা করেছে কি? পরে নাম্বার দিলাম। ঠিক আছে দোস্ত, কাল কলেজে দেখা হবে। ওকে, খোদা হাফেজ, ভালো থাকিস। তানবীরকে বিদায় দিয়ে চলে গেলাম নিজের ভাড়া করা বাসায়। এরপর রাতের খাবার খেয়ে আম্মুর সাথে কথা বলে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে। কলেজের গেটের কাছে পৌঁছে গেলাম আর কলেজের গেট দিয়ে ঢুকতে লাগি। এই অন্তর, দাঁড়ান। তখনই আমি পেছনে তাকালাম আর দেখলাম কালকের মেয়েটা আমাকে ডাক দিল আর আমিও থেমে গেলাম। কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালোই আছি। চলেন একসাথে কলেজে যাই। চলেন। আমরা দুজনই কলেজের ভিতরে যেতে লাগি। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম আশা, আর আমি আপনার নামটা জানি। জানেন কিভাবে? আরে, আপনি আমার ক্লাসমেট, আর গতকাল আপনি আমার নাম ও পরিচয় দিলেন না। ও হ্যাঁ, আচ্ছা চলেন ক্যান্টিনের দিকে নাস্তা করব। এরপর আশাকে নিয়ে ক্যান্টিনে গেলাম আর একটা টেবিলে বসলাম। তো আপনার বাবা কি করে? আমার বাবা একজন সাধারণ চাকরিজীবী, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। যাক, ভালোই। এরই মধ্যে আমাদের নাস্তা চলে আসলো। নাস্তা নিন। আমরা দুজনই নাস্তা করতে ব্যস্ত। ওলে বাবালে, এই এদিকে দেখ, ড্রাইভারের বাচ্চা আসতেছে না, আসতেই গার্লফ্রেন্ড জুটিয়ে নিল। আমি দেখলাম অরিন ও তার বন্ধুবান্ধবগণ ক্যান্টিনে উপস্থিত আর তারা আমাকে ও আশাকে নিয়ে মজা করতেছে। কি রে ছোট লোকের বাচ্চা, আসতে না আসতে জিয়ে পেয়ে গেলি? ভালোই তো। আশা, এনাদের কথায় কান্না দিয়ে লাভ নাই, আপনি নাস্তা করেন। ওই বলে না, পাছে লোক আছে,
কিছু বলে ধরে নেন ব্যাপারটা অনেকটা এমনই। কিরে ছোট লোক, জিএফ পেলি? কই আমাদের সাথে একটু পরিচয় করিয়ে দে, আমরাও একটু পরিচয় হই তার সাথে। আরে আরে, করিস কি অনেক? দেখ, তাদের ডেটে ডিস্টার্ব করতেছিস কেন? চালিয়ে যাক না ছোট লোকের ডেটিং। তবে এই ড্রাইভারের বাচ্চা আমাদের টেবিলটা একটু পরিষ্কার করে দিয়েছে, তো তোকে 10 টাকা দিব। আমরা কথা কানে না দিয়ে নাস্তা করতে লাগি। কি রে ছোট লোকের বাচ্চা, কথা কানে যায় না? বলছি না এসে টেবিল পরিষ্কার করে দিয়ে যা। আমিও আর বসে থাকতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। দাঁড়ালেন কেন? ওই যে দেখতেছেন না, ডাকতেছেই। বসেন আপনি। এদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, খালি আমাদের মতো ছেলে মেয়েদের নিয়ে এসব করতে পারে। মনে তো হয় না এইগুলোর একটা কেউ বাসায় শিক্ষা দিয়েছে। এই মেয়ে, কি বলি তুই? অরিন, মেয়েটা কিন্তু আমাদের ইনসাল্ট করলো। দাঁড়া, এই মেয়েটার সাথে এই ড্রাইভারের বাচ্চাকেও শিক্ষা দিতে হবে এবার। বলি অরিনও বাকিরা টেবিলে বসা থেকে দাঁড়িয়ে যায় আর আমাদের দিকে এগিয়ে আসে। এই মেয়ে, কি বললি তুই? তোর সাহস তো কম না। এই মেয়েটাকে ধর, এই মেয়েটাকে ধর। আজকে হেটার 12টা বাজাবো, তার আগে এই ছোট লোকের বাচ্চার খবর নেই। অরিনের কথা মতো তার বন্ধুরা মেয়েটাকে ধরে আর অরিন আমার দিকে এগিয়ে আসে, আমার কলের চেপে ধরে। এই ড্রাইভারের বাচ্চা, তোকে কাল বলছিলাম আমি যেটা বলবো নিমিষেই তোকে সেটা করতে হবে। কাল মার খেয়ে মন ভরে নাই তোর? যা, তোর আজকে মন ভরিয়ে দিব আমি। বলি অরিন কষে কয়েকটা থাপ্পড় মেরে দিল আর মারতে লাগে। তারপরেও চুপ করে রইলাম, কিছুই করলাম না আমি। এই দুইজন এই মেয়েটাকে ধর, আর বাকিরা এই ছোট লোকের বাচ্চাকে ইচ্ছে মতো নিজের হাত সাফ করে নে। অরিনের কথা মতে অরিনের বন্ধুরা আমাকে মারতে লাগে। কিছুক্ষণ মারার পর আমাকে ছেড়ে দেয়। এই মেয়ে, তোর সাহস তো কম না? তুই আমাদেরকে অশিক্ষিত বলছিস, আমাদেরকে তুচ্ছ করে কথা বলছিস। তোকে এর উপযুক্ত শাস্তি দিতেই হবে। বলি অরিন আশার দিকে এগিয়ে যেতে লাগে। তখনই আশাকে ধরতে যাবি, ঠিক তখনই আমি অরিনের হাত ধরে ফেলি। আমাকে যা করছেন কিছুই বলি নাই, কিন্তু এনাকে কোনো কিছুই করতে যাবেন না। ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরেছিস? তোর সাহস তো কম না? আপনার কপাল ভালো, আমি আপনাকে এখনো কিছুই করতেছি না। যদি আপনার জায়গায় কোনো ছেলে হতো, তাকে জন্মের শিক্ষা দিয়ে দিতাম। হাত ছাড় বলতেছি। তখনই পেছন থেকে অরিনের একটা বন্ধু আমাকে চেপে ধরে। ছোট লোকের বাচ্চা, অরিনের হাত ছাড়। অরিনের হাত ছেড়েই নিমেষে পেছনে ঘুরে ছেলেটার নাকে ঘুষি মেরে দিই আর সেও উল্টে পড়ে। ঘটনাটা দেখি অরিনের আরও দুটো ছেলে বন্ধু এগিয়ে আসে আর তাদের দুটোকে এক এক করে মেরে ক্যান্টিনের ফ্লোরে রাখি। এবার অরিনের হাত ধরে সোজা ক্যাম্পাসের দিকে নিয়ে আসি। ঘটনাটা দেখি সেখানে উপস্থিত ছেলে মেয়ে আমার কাণ্ড দেখে অবাক হয়ে যায়। আমি অরিনকে কলেজের ক্যাম্পাসের একদম মাঝখানে নিয়ে আসি আর দিলাম সজোরে থাপ্পড়, যা খেয়ে অরিন ব্যালেন্স রাখতে না পেরে ক্যাম্পাসে পড়ে যায়। এই মেয়ে, কি মনে করেছিস নিজেকে? বাপের টাকা ও পাওয়ার আছে বলি কি যা খুশি করে বেড়াবি নাকি? আর তোদের টাকা আর পাওয়ার আছে বলি তোরা মানুষ, বাকিরা মানুষ না? তোদের টাকা আছে বলি রাজত্ব করে বেড়াবি আর বাকিদের তোদের চাকর মনে করিস? মনে হয় না তোকে বাসায় কেউ শিক্ষা দিচ্ছে? ছোট লোকের বাচ্চা, তুই আমাকে মারছিস, এর ফল তোকে খুব খারাপভাবে ভোগ করতে হবে, দেখে নিস। দেখা যাক কে ফল ভোগ করে। পড়ে থাকে এখানে। ইচ্ছা তো করতেছে তোর হাত পা ভেঙে পঙ্গু করে তোকে এই কলেজের গেটে বাটি হাতে বসিয়ে দিই, তবুও মেয়ে বলে শুধু থাপ্পড় দিলাম। তোর বন্ধুগুলাকে মেরে কি হাল করেছি দেখিস নাই? তবুও তোর ভাগ্য ভালো। আজ তুই যা করছিস এর জন্য তোকে জঘন্যভাবে পস্তাতে হবে, বলে দিলাম। তারপর থাক, তোর মতো নিরীহ এমপির মেয়ের সাথে বকবক করতে করতে ইচ্ছা করতেছে না, থাক পড়ে। বলি আশাকে নিয়ে ক্লাসের দিকে চলে গেলাম। অন্যদিকে অরিনের মনে অন্তরের জন্য ক্ষোভ জমে গেল। সে মোবাইল বের করে তার বাবাকে আজকের ঘটনাটা বলে। যা শুনি অরিনের বাবা খেপে যায়। কোন বেয়াদব ছোট লোকের বাচ্চার সাহস হয়েছে আমার
আদুরে মেয়ের গায়ে হাত দিচ্ছে তাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আবু কিছু একটা করো। তুই চিন্তা করিস না মা, আমি দেখতেছি বেটাকে। বলি কল কেটে দিল। ছোট লোকের বাচ্চা, আজ পর্যন্ত আমার আব্বু আম্মু আমার গায়ে হাত ওঠালো না, আর তুই কিনা আমাকে থাপ্পড় দিলি। তোকে তো এবার মজা বোঝাবই আমি। এইদিকে অন্তর, তুমি অরিন ও তাদের বন্ধুদের মারাটা উচিত হয়নি। এখন অরিন নিশ্চয়ই তার বাবাকে বলবে। ভয় পাই নাকি? এই অরিন ও তার এমপি বাপকে আমাকে চেনে না তো। আমাকে চিনলে এই এমপি আমাকে বাপ বাপ বলে আমার পা চাটতে চলে আসবে। কিছুক্ষণ পরে স্যার আসে আর আমরাও ক্লাসে মন দিলাম। ক্লাস শেষ করলাম। আমি আশাকে নিয়ে যখনই বাইরে গেলাম দেখলাম অরিন ও তার বাবা উপস্থিত, আর তাদের সাথে 5 জন পুলিশ আছে। অরিনের বাবা আমার কলার ধরে বলে, ওই বেয়াদবের বাচ্চা, তোর সাহস কী করে হলো আমার মেয়ের গায়ে হাত দেওয়ার? আজ পর্যন্ত আমি হাত দিলাম না, আর তুই কিনা আমার মেয়ে চড় মারছিস। আজকে তোর খবর আছে। অফিসার, এই বেয়াদবটাকে নিয়ে যান আর উচিত শিক্ষা দেবেন এটাকে। এই তোরা বেটাকে হাত করা পরিয়ে নিয়ে আয়। অরিনের বাবা পুলিশ অফিসারকে বলে। অফিসারের কথা মতে কনস্টেবলগুলো আমার হাতে হাত কড়া পরিয়ে দেয়, যা দেখে অরিন একটু স্বস্তি পাই। অফিসার, এই বেটার এমন হাল করবেন যাতে এরপর এই বেটা কেন কোনো মানুষের সাহায্য না হয় আমার মেয়ের গায়ে হাত দেওয়ার। প্রয়োজনে হাত শরীরের হাড়গুলো ভেঙে দেবেন বেটার। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দেখছি বেটাকে। এই তোরা নিয়ে চল। পুলিশ আমাকে নিয়ে যেতে লাগে। আশা অফিসারদের কিছু বলতে চাইছিল, আমি থামিয়ে দিই আর ইশারা করে বুঝিয়ে দিই শান্ত থাকতে। আমাকে নিয়ে পুলিশ যেতে লাগে। বলছিলাম না, আমাকে মেরে তুই অনেক বড় ভুল করেছিস। এখন মজা বুঝবি তুই। আমি অরিনকে দেখে একটা মুচকি হাসি দিলাম আর যেতে লাগি পুলিশদের সাথে। পুলিশ আমাকে হাত করা পরিয়ে নিয়ে যাচ্ছে, তা দেখি পুরো কলেজ ক্যাম্পাসের সকলে দেখতে লাগে। আমাকে পুলিশের গাড়িতে বসানো হয়, ঠিক যেমনটা আসামিদের বসিয়ে নিয়ে যাওয়া হয়। আমাকেও সেইভাবে নিয়ে যেতে লাগে। তবে আমার মনে কোনো ভয় নেই, কারণ প্রথমত আমি কোনো অন্যায় করি নাই, দ্বিতীয়ত সামনে যা হবে তা আমি ঠিক সামলে নিতে পারবো বলে মনে করেছি। কিরে, তুই এভাবে চুপচাপ বসে আছিস কেন? কথা বলিস না যে? আমি কথাই নয়, কাজে বিশ্বাসী। তবে কিছু কথা বললেই নয়। আপনারা এমপির কথা মতো আমাকে তুলে নিয়ে যাচ্ছেন, তার কারণ হলো আমি এমপির মেয়েকে মেরেছি। এমপির মেয়ে বন্ধুদেরও তুই মারছিস? জি, ঠিক বলেছেন। তবে কেন মেরেছি তা জানেন? কোনো কথা নেই তাদের মুখে। হা হা হা। আসলে আপনারা সেটা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেননি। থাক, কিছু বলবো না। আর কথা বাড়িয়ে লাভ নেই, থানায় চলেন, সেখানে যা হবার হবে। আমি আর কোনো কথা না বলি তাদের সাথে যেতে লাগি। অন্যদিকে অরিন ভীষণ খুশি, কারণ অন্তরকে সুউপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দিছি। ছোট লোকের বাচ্চা খ্যাত, তোর সাহস কি করে হলো আমাকে চড় মারার? এবার বেটা মজা বোঝ। আজকে নিশ্চয়ই তোর হাড্ডি গুটি ভেঙে চুরমার হবে, আর কাল তোকে দেখে আমি সেই লেভেলের মজা নিব। তুই অরিনের সাথে লাগতে আসছিস, এইবার বুঝবি এই অরিন কি জিনিস। এইদিকে আমরা থানায় পৌঁছে গেলাম আর ভিতরে গেলাম। আচ্ছা, আমি একজনকে কল করতে চাচ্ছি, যদি অনুমতি দিতেন। কাকে কল করবি? ওয়েট করেন, বুঝতে পারবেন। আমিও মোবাইল বের করে আমার খুব পরিচিত আঙ্কেলকে একটা কল দিলাম আর থানায় আসতে বললাম। একে লকআপে নে। জি স্যার। তারা আমাকে লকআপে নিয়ে যাচ্ছে, আর প্রায় আমি লকআপের থেকে কিছুটা দূরেই। তখনই থানায় একজন উপস্থিত হয়। এই অফিসার, ছাড়ো ওকে। পেছন থেকে একজন লোক। সবাই লোকটাকে দেখি তো হয়ে যায়। সিএম স্যার আপনি? সকলে সিএমকে দেখি থ হয়ে গেল। সিএম স্যার, আপনি এখানে কি করতেছেন? আমি এখানে কি করতেছি সেটা পরে বুঝবি, আগে ছেলেটাকে আমার কাছে নিয়ে আয়। কোনটাকে স্যার? কোনটাকে মানে? ওই যে ছেলেটাকে। সিএম আমার দিকে আঙুল দেখে। সিএমের কাণ্ড দেখে সেখানে উপস্থিত পুলিশ সদস্য সকলেই থ হয়ে গেল, কারণ স্বয়ং সিএম থানায় এসেছে আর আমার দিকে ইশারা করে বলতেছে
তার কাছে নিয়ে যেতেই আমাকে কনস্টেবলরা সিএমের কাছে নিয়ে যায়। অন্তর, বাবা ঠিক আছিস তুই? সিএমের কথাটা শুনে সকলে থ হয়ে গেল, কারণ সিএম আমাকে বাবা আর আমার নাম ধরে ডাকতেছে, অথচ পুলিশদের সাথে খারাপ ব্যবহার করলো সিএম। কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করতে দেখে তারা টাসকি খেয়ে গেল। আঙ্কেল, আমি তো ঠিক আছি, কিন্তু আমি আমার হাত করা দেখিয়ে। এই তোরা কার হাতে হাত করা পরিয়েছিস? খোল তাড়াতাড়ি এটা। আরে আঙ্কেল, কুল অ্যান্ড রিল্যাক্স, এটা জাস্ট একটা হাত করা। এটা সবার জন্য না। আর তারা তোকে কেন এখানে আনছে এখানে? আর এই তোরা এর হাত করা খুলতেছিস না কেন? সিএমের ধমক শুনি সাথে সাথে আমার হাত করা খুলে দেওয়া হয়। এবার বল তোকে এখানে কেন আনছে? সাইডে আসো, সব বলতেছি। আমি সিএম আঙ্কেলকে সাইডে নিয়ে যাই আর ঘটনা খুলে বলি। মোশাররফের বেশি পাওয়ার চলে আসছে, তাই না? দাঁড়া দেখাচ্ছি মজা। না আঙ্কেল, কিছু করিও না, আমি একটু তামাশা দেখতে চাই। আর শোনো, আব্বুর সাথে কথা হইলে এই ব্যাপারে কিছু বলো না। শুধু এই ব্যাপারে না, আমার সাথে যে দেখা হয়েছে, আমি যে এখানে আসি, সেটাও বইল না। কেন? আমি এই এমপির শেষ দেখেই ছাড়বো। না, আমি বারণ করলাম, কথা শোনো। আমি যখন বলবো তখন যা করার করিও, এখন না। আর যা বলছি সেটাও যাতে মনে থাকে। আর শোনো, ভুলেও যাতে এরা আমার পরিচয় জানতে না পারে, ঠিক আছে? ঠিক আছে, তুই যা বলিস। তবে নেক্সট টাইম যেখানে সমস্যায় পড়বি আগে আমাকে কল দিবি, ওকে? ওকে আঙ্কেল, এখন আমি যাই, পরে কথা হবে। আর থ্যাংক ইউ আসার জন্য। ওই, আমি তোর বিপদে আসলাম, এটা আমার কর্তব্য, এতে থ্যাংক ইউ দেওয়া লাগবে না। কেন? আমাকে কি মেয়ের জামাই বানাবা নাকি? ধুর বেটা, মেয়েই তো নাই, না হলে কি হাত ছাড়া করতাম তোকে? হা হা হা, আফসোস। আচ্ছা আঙ্কেল, আমি যাই। আমি তোকে পৌঁছে দিই। আরে আঙ্কেল, আমি বাসায় থাকি না তো, আমি একটু আলাদা আছি, আর লাগবে না, আমি যাইতে পারবো। এরপর সিএম আঙ্কেলকে বিদায় দিয়ে একটা রিক্সা নিয়ে চলে গেলাম আমার সেই ভাড়া করা বাসায়। সেখানে গিয়ে অন্যান্য দিন যা যা করতাম সেই দিনটাও একইভাবে ছিলাম। পরের দিন সকালবেলা আমি ঘুমাচ্ছি, কারণ আজকে শুক্রবার, মানে আমার ঘুম দিবস। আমি ঘুমাইতে প্রচুর ভালোবাসি, বলতে গেলে আমি চা আর ঘুম পাগলা। হঠাৎ আমার মোবাইলে কল আসে, আমিও কোনো মতে নড়ে চড়ে উঠলাম আর দেখলাম রোহান কল দিল। হ্যালো, কী তা হইছে? আমি ঘুম ঘুম কণ্ঠে বললাম, মামা আজকে তো শুক্রবার, চল না মিট করি। শালা, বললাম না এখন না, কয়েকদিন পরে। মামা বিরিয়ানি খাওয়ামো। তুই কি মনে করিস বিরিয়ানির কথা শুনি আমি রাজি হয়ে যাব? আরে আমি কেন, আমার আব্বুও রাজি হয়ে যাবে। কই তুই বল, আমি এখনই আসতেছি। শালা, আমি জানতাম তো বিরিয়ানি কথা শুনলে তুই লাফাই গিয়ে আসবি। মামা, তোর ফেভারিট রেস্টুরেন্ট আয়, আমরা অপেক্ষা করছি। আমি আসবো ঠিকই, কিন্তু যে রূপে আসি সেভাবেই আসবো। দোস্ত, একটু আপগ্রেড হয়ে আয়, হালকা হলেই হবে। আচ্ছা আসতেছি, ওয়েট কর, রাখি। ওকে, তাড়াতাড়ি আয়। বলি কল কেটে দিল। প্রায় 2 মাস পর সেই হারামি বন্ধুদের সাথে মিট করব। বিরিয়ানির জন্য এতটা এক্সাইটেড না যতটা হারামিগুলোর সাথে মিট করতে এক্সাইটেড আমি। তাই ফ্রেশ হয়ে গোসল করে নিলাম, কারণ এখন বের হলে মনে হয় না বাসায় আসতে পারবো। এর চেয়ে ভালো একসাথে জুম্মার নামাজটাও পড়ে আসবো। তারপর গেঞ্জি প্যান্ট পরে নিয়ে রেডি হলাম আর বাসে তালা লাগিয়ে চলে গেলাম গন্তব্যের উদ্দেশ্যে। আমি সেই জায়গায় পৌঁছে গেলাম, সেখানে হারামিগুলো আসার কথা বলল। আমিও রেস্টুরেন্টের ভিতরে যেতে লাগলাম। 3 হারামি, শিহান, রোহান আর তাসিন বসে আছে। ভালো তো ভালো না, এই সবই করে বেড়াই তোরা। তারা আমাকে দেখি টেবিলের থেকে উঠে ঝাঁপিয়ে পড়ে আমার উপর। শালা, তোরে কত মিস করছি জানিস? হারামি, আমাদের ফেলে থাকতে পারতেছিস? আমরা তো শালা মনে হয় এতিম হয়ে গেলাম। শেষমেশ দেখা তো করলাম, তো কি অবস্থা তোদের সেটা বল। সেই মজায় আছি শালা, দিনকাল বোরিং যাচ্ছে, আগের মতো মজা করতে পারছি না। মজা মাস্তি করতে বারণ করলো কে? কর তোরা মজা মাস্তি।
তুই থাকলেই মজা করা যায়, না হলে তো। ব্যাস শুরু করে দিলাম চারজনই আড্ডা। নামাজের সময় চারজনই নামাজ পড়ে আবার আড্ডা দিতে ব্যস্ত। লাঞ্চও বাইরে করি আমরা, এরপর আবার আড্ডায় মেতে থাকি আর আড্ডাও মজা মাস্তি করি। দিনটা শেষ করে ফেললাম রাতের বেলা। ওকে হারামিগণ, আজকের মজা এতটুকুই থাক। আবার দেখা হলে জমিয়ে আড্ডা ও মজা মাস্তি করব। মামা নেক্সট কবে মিট করবি? দেখি, তবে আশা করি এই মাসে আর মিট হবে না। আচ্ছা, তোরা কলেজে ভর্তি হয়েছিস? হ্যাঁ হয়েছি, রোহান আমাদের বলছিল তোর ব্যাপারে, কিন্তু তুই তো বারণ করলি আর বললি অন্য কোথাও ভর্তি হয়েছি, তাই হলাম অন্য একটা কলেজে। কিন্তু একটা কথা, যখন কোনো বিপদে পড়বি বা হেল্প লাগবে আমাদের অবশ্যই বলবি। ওকে। এরপর তাদের থেকে বিদায় নিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে যেতে লাগি। রাস্তায় হাঁটছি আর আজকের দিনটার কথা ভাবতে লাগি। কতই না মজা করলাম আজকে। আসলে বন্ধু ছাড়া না লাইফটা বোরিং, কারণ একমাত্র বন্ধুরাই পারে একটা ধোঁয়াশা জীবনকে রঙিন করে দিতে। আমি আমার বাসার দিকে যেতে লাগি, তখনই দেখলাম কিছু বকাটে ছেলে একটা মেয়েকে তাড়া করতেছে। আমিও দৌড়ে সেখানে চলে যাই। দেখলাম মেয়েটাকে সেই বকাটে ছেলেগুলো ধরে ফেলে আর আমিও সেখানে চলে যাই। এই যে ভাইয়ারা, এটা কি হচ্ছে? মেয়ে পাইলে কি হাইনার মতো ঝাঁপিয়ে পড়তে হবে নাকি? হুম। এই ছেলে, এখান থেকে কেটে পড়, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভাই, আমিও বলতেছি খুব খারাপ হয়ে যাবে, তবে আমার না। ভাই, ছেলেটার গায়ে মনে হচ্ছে চর্বি চলে আসছে, তাই আমাদের সাথে লাগতে চাইতেছে। তাহলে বেটার চর্বি কমিয়ে দে। ব্যাস বলাতেই সেখানে থাকা একটা ছেলে আমার কাছে এসে আমার কলার ধরে। আমিও বেশি কিছু করি নাই, যে হাত দিয়ে আমার কলার ধরলো সেই হাতটা ধরিয়ে দিলাম মোচড়। শালা, মনে করিস কিছুই করব না, তাই ডিরেক্ট কলার ধরে ফেললি? এবার কেমন লাগতেছে বলি সেখানে থাকা আরও দুজনেই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের একটার পেটে দিলাম লাথি আর একটার ঘাড় চেপে ধরি আর পেটে দিলাম খুব জোরে ঘুষি, আর সেও পড়ে গেল। এবার লাস্ট একজন বাকি। কী রে, এবার কি তুই আসবি? থাক, আমি আসতেছি বলে সেখানে যেতে নেব, সাথে সাথে দেয় সে দৌড় আর আমিও মেয়েটার কাছে চলে যাই। আমি মেয়েটার কাছে গিয়ে দেখি এটা অরিনের বান্ধবী। আপনি ঠিক আছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যদি সময় মতো না আসতেন তাহলে আমার হয়তো খুব বড় ক্ষতি হয়ে যেত। আচ্ছা, আপনার কি বিয়াক্কেল বলতে কিছুই নেই? এত রাতে রাস্তায় কি করতেছেন? আপনি জানেন না আমাদের দেশের অবস্থা আর মেয়েদের জন্য দিনের বেলায় সেফ না? আর আপনি কি না রাতের বেলায় রাস্তায় চলাফেরা করছেন, তাও একা? আসলে আমি একটা ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম আর আসতে লেট হয়ে যায়, পরে গাড়ি পাইনি বলে একা একা রাস্তা হেঁটে হেঁটে আসতে হয়। কেন, আপনার বড়লোক বান্ধবীর গাড়ি দিয়ে পৌঁছে দিতে পারেনি আপনাকে? সারাক্ষণ তো তার সাথে থাকেন, তাহলে এতটুকু হেল্প করতে পারলো না সে? আসলে আমি অয়নের সাথে থাকি ঠিকই, তবে ওর কথা হ্যাঁতে হ্যাঁ করি যাতে ওর অত্যাচার সহ্য করতে না হয়, কিন্তু মন থেকে আমি পছন্দ করি না। আচ্ছা বাদ দেন, চলেন আপনাকে বাড়ি পৌঁছে দিই। আপনাকে এখন একা ছাড়া ঠিক হবে না। বলা যায় না কোনো কোনায় কোনো জানোয়ার লুকিয়ে আছে। তারপরে আমি মেয়েটাকে তার বাড়ি পৌঁছে দিলাম। থ্যাঙ্কস আমাকে বাঁচানোর জন্য আর বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। ওয়েলকাম। এবার বাড়িতে যান, আমি বাসায় যাব। তারপর আমি আমার বাসায় চলে আসি আর সেখানে আসি ফ্রেশ হয়ে খাটে লুটিয়ে পড়ি আর দিলাম ঘুম। সকালবেলা অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙে যাই। আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম, এরপর কলেজে চলে গেলাম। আমি কলেজের গেট দিয়ে ঢুকতে দেখি অনেক আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। হয়তো তারা ভাবছে কাল আমাকে পুলিশ যেভাবে ধরে নিয়ে গেল নিশ্চয়ই আমাকে মেরে হাত পা ভেঙে দিবে, কিন্তু আমার কিছুই হয়নি। আসলে হবেই বা কী করে? আমাকে বাঁচানোর জন্য অনেক মানুষ আছে। আমি দেখলাম আশা ক্যাম্পাসে বসে আছে, আমিও সেখানে চলে গেলাম। কি খবর আশা ম্যাডাম? আমার আশায় মনে হচ্ছে। তো তুমি তুমি ঠিক আছো অন্তর? ঠিকই আছি, বলি তো সামনে দাঁড়িয়ে আছি। এবার আমি আশার সাথে কথা বলতে ব্যস্ত। কিছুক্ষণ পরে একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়ায় আর আমি মেয়েটাকে দেখে থ হয়ে গেলাম। ঈশিতা, তুই? কে মেয়ে অন্তর? আপু, আমি কে সেটা না হয় পরে বলবো,
তার আগে এই যে মিস্টার রহমান, আমি আপনাকে এটা জিজ্ঞেস করব না আপনি এখানে কি করেন বা এভাবে রূপ নিয়ে আছেন কেন। শুধু এটাই বলবো, শহরে থাকার পরেও বাড়িতে আসিস না কেন তুই? বাড়িতে আসিস না কেন মানে? এই অন্তর, এ কি বলছে এইসব? রূপ, তুমি এখানে কি করছো? মাথায় কিছুই ঢুকছে না। তুমি একে চেনো? এ কেন? এর বাবা মাও আমাকে ভালো করেই চেনে, কারণ এই মানুষটার ফোন আমি। কি? অন্তর, এটা তোমার বোন? হ্যাঁ, এটা আমার বোন। তবে ঈশিতার সাথে আমার কিছু কথা আছে। আশা, আমি একটু আসি, আর তুই চল আমার সাথে। আমি ঈশিতাকে নিয়ে যেতে লাগি। ভাইয়া, তুই শহরে আছিস কিন্তু বাড়িতে আসিস না কেন? কতই না মিস করি তোকে আমি, আব্বু, আম্মু। হা হা হা। আব্বুকে চ্যালেঞ্জ দিছি যাতে আমাকে খুঁজে বের করে। যদি খুঁজে বের করে তবেই বাড়িতে যাব। তবে তুই এখানে কি করে আসলি? এই কলেজের সামনে দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছিলাম, আর তখন তোকে দেখি। প্রথমে মনে করলাম এটা আমার ভ্রম, পরে তো দেখি এটা সত্যিই তুই। কিন্তু ভাইয়া, তুই এভাবে কেন? এমনি আর কি ভালো লাগে। আমার আবার শো অফ করতে ভালো লাগে না, নিজেকে সাধারণ রাখতে ভালো লাগে। কিন্তু ভাইয়া, এটা সাধারণের চেয়েও সাধারণ লাগতেছে। এই ড্রেস তোকে কেমন জানি অদ্ভুত লাগতেছে। বাদ দে, শোন, এখন আমার সাথে যা দেখা হয়েছে সেটা যাতে কেউই না জানতে পারে। আমি যে এই শহরে আছি সেটাও যাতে কেউ জানতে না পারে। আর 1 মিনিট, তুই গাড়ি ড্রাইভ করে আনছিস? না ভাইয়া, ড্রাইভার আছে তো, আমি ড্রাইভার নিয়েই চলি। আর কথা রইল ড্রাইভারের কথা, সেটা একবার আব্বুকে দেখলেই তো হয়েছে। আচ্ছা, বাসায় যা। আর আপাতত দ্বিতীয়বার যাতে তুই এখানে আসিস না, কারণ এখানে সকলে জানি আমি একটা লো ক্লাস ড্রাইভারের ছেলে। আর তোকে দেখলে আমাকে নিয়ে অন্য কিছু মনে করবি, সেটা আমি মোটেও চাই না। কি, তুই এখানে নিজেকে ড্রাইভারের ছেলে বলে পরিচয় দিচ্ছিস? কিন্তু কেন ভাইয়া? কারণ আমি এখানে কিছু বড়লোকি অহংকারী মানুষের তামাশা দেখতেছি। পরে তাদের যোগ্যতা দেখিয়ে ছাড়বো আর বুঝিয়ে দিব নেভার জাগ সামওয়ান বাই সিং হিজ আউটসাইড। কারণ হয়তো উপরে দেখানোর জন্য এক রূপ নিয়ে রেখেছি, কিন্তু ভিতরে যে আসলে রূপ লুকিয়ে রাখছে। আর তাছাড়াও আমি দেখতে চাই এখানে বড়লোকি মানুষগুলো যখন কোনো সাধারণ মানুষ পাই তখন কেমন বিহেভ করে। সেই এক্সপেরিমেন্ট করতেছিলাম আর অনেক কিছুই দেখে ফেললাম। এখন তাদের সাহায্য করার জন্য আমি কিছু একটা করতে চাচ্ছি। ওহ, কিন্তু ভাইয়া, তুই বাসায় আসবি না? আসবো রে বোন আমার, একটু সময় দে। আমি সেই বড়লোকি পাবলিকগুলোকে একটা সেই লেভেলে ঝটকা দিতে চাচ্ছি। আচ্ছা, তুই এখন যা এখান থেকে, পরে বলবো। ঠিক আছে ভাইয়া, ভালো থাকিস। বলি ঈশিতা চলে গেল আর আমিও আবার ক্যাম্পাসে চলে গেলাম। সেখানে আমি আশার কাছে যেতে লাগি, তখনই অরিন আমার সামনে উপস্থিত। কি রে ছোট লোকের বাচ্চা, কি অবস্থা? আমি দেখলাম তার বন্ধু বান্ধবীরা সেখানে উপস্থিত। আমার তো ভালোই, আপনার বলেন? আমারও ভালো। তো কেমন মার খেলি থানায়? মার খেলাম আমি, তাও থানায়। যদি চোখে ময়লা থেকে থাকে তাহলে একটু পরিষ্কার করে নেন। আর দেখেন তো, আমাকে দেখে কি মার খাওয়া পাবলিক মনে হচ্ছে, নাকি ওই আপনার পিছে থাকা ছেলেগুলোকে মার খাওয়া পাবলিক মনে হচ্ছে? তখনই অরিন ভালো করে খেয়াল করে অন্তরের শরীরে কোনো মারের বা আঘাত দাগ নেই। যদি অন্তরকে আঘাত করা হতো তাহলে সে এভাবে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে পারত না। কিন্তু অন্তর তার বন্ধুদের যে মারল তাতে তাদের মধ্যে এখনও সেই আঘাতগুলো দাগ রয়ে গেল। কি মনে করলেন আমাকে? আপনার সেই এমপি বাপের দ্বারা পুলিশের হাতে ধরিয়ে মায়ের খাওয়াবেন? হা হা হা। আপনার বাপ কেন, আপনার বাপের বাপও আমার কিছুই করতে পারবে না। কিন্তু আমি চাইলে অনেক কিছুই করতে পারবো। কিন্তু আপনার মতো আমি বাড়াই করে বেড়াই না। এই ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? সামান্য একটা ড্রাইভারের খ্যাত ছেলে তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। হা হা হা। মুখ আমার না, আপনারা যে বলতেছেন আমার মুখ ছোট। আমি মুখ খুললে আপনাদের মতো বড় লোকের বাচ্চাগুলোকে
পুরাই গিলে ফেলতে পারবো। থুর, আপনার সাথে বকবক করতেছি কেন? আমার তো সময় নষ্ট হচ্ছে। যে কিনা এমপি বাপের দ্বারাও কিছুই করতে পারলো না, সে নাকি আবার ধমকায়। একটা কথা মনে রাখিস, কুকুর না শুধু দল বেঁধে থাকলে বলি এক জায়গায় রাজত্ব করে বেড়ায়। তাদের কিছু সংখ্যক মানুষই কেবল ভয় পায়, কিন্তু যখন সেই শহরে একটা বাঘ ঢুকে পড়ে, তখন সেই শহরের সকল মানুষগুলাই আতঙ্কে থাকে। চলি, আমার কাছে ওয়েট করার মতো টাইম নেই বলেই যেতে লাগি। অন্যদিকে অরিনের মেজাজ খারাপ হয়ে গেল। আসলেই তো, সে তার আব্বুকে দিয়ে অন্তরকে পুলিশের কাছে পাঠানোর সত্ত্বেও পুলিশ তার শরীরে কোনো আঘাতই করতে পারল না, অথচ গোটা কলেজের সামনেই অন্তর তাকে চড় দেয়। এই ক্ষেতটা কি করে বেঁচে গেল? আমি এটাকে কোনো মতেই ছাড়বো না। না, এবার আব্বুকে কিছুই বলবো না, যা করার নিজেই করব। আমার সাথে দাপটগিরি করতেছে এই ছোট লোকের বাচ্চা। আমি একে উচিত একটা শিক্ষা দিয়েই ছাড়ব। তবে প্রশ্ন হলো, সে কি করেই বা পুলিশের কাছে যাওয়ার পরেও মার না খেয়ে একদম সুস্থভাবে ফিরল? আজ পর্যন্ত আমি যাকে আব্বুর দ্বারা পুলিশের কাছেই পাঠিয়েছি, কমপক্ষে 1 সপ্তাহ সেই ছেলেটাকে কলেজে দেখা যায় না। আর এ কি? তবে যাই হোক না কেন, যদি আব্বুর পাওয়ার দিয়ে এটাকে শায়েস্তা করতে না পারি, তাহলে আমিও আমার বুদ্ধি খাটিয়ে এটাকে উচিত শিক্ষা দেব, আর বুঝিয়ে দেব এই অরিনের সাথে যে মাতব্বরি করতে চায়, অরিন তার কি হাল করে। ওয়েট কর ড্রাইভারের বাচ্চা, তোকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। এই দিকে আমি ক্যাম্পাসের দিকে যাচ্ছি আর আশার কাছে গেলাম। অন্তর, এটা তোমার বোন ছিল? হুম। ও কিসে পড়ে? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ও আচ্ছা, তোমার বোন তোমাকে এইভাবে কথাগুলো বললো কেন? আরে বললো আর কি, আমরা আড্ডা দিতে ব্যস্ত, তখনই কিছু ছেলে মেয়ে আমাদের কাছে আসি। হ্যালো অন্তর ভাই। আসসালামু আলাইকুম। জি, কিছু বলবেন আপনারা? ভাই, মানতেই হবে আপনার সাহস আছে। যে মেয়ের সাথে আমরা কিছু করার পরিকল্পনাও করতে পারি না, সেই মেয়েকে আপনি পুরা ক্যাম্পাসের সামনে চড় দিলেন। ভাই, আপনার মধ্যে তো আগুন আছে। আমরা আপনার কার্যক্রম দেখে আপনার ফ্যান হয়ে গেলাম। ভাই, আপনার একজন মানুষের জন্য এতদিন আমরা অপেক্ষা করলাম। ভাই প্লিজ, আমাদের এই মেয়েটার অত্যাচার থেকে বাঁচান। হ্যাঁ, আসলে আপনি চাইলে অরিনকে শায়েস্তা করতে পারবেন। আর ভাই, আমরা আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আর তাছাড়া অরিনকে একমাত্র আপনিই টাইট দিতে পারবেন। প্রথমত বন্ধুত্ব করতে চাইছেন, আমিও গ্রহণ করলাম। আর কথা রইল, অরিনকে টাইট দেওয়ার, সেটা চাইলে আপনারাও পারতেন, যদি আপনাদের মনোবল শক্ত থাকে ও আপনাদের একত্র শক্ত থাকতো, তাহলে অরিনের বাপ ওরফে এমপিকেও শাহিস্তা করতে পারতেন। কিন্তু আপনাদের মনোবল দুর্বল, যার কারণে হার মেনে নিলেন তাদের কাছে। একটা কথা, এমপি তখনই এমপি হতে পেরেছে যখন তাকে জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে। তাহলে বুঝে নেন জনগণের শক্তি। তারপরেও ভাই, এখন আপনিই পারবেন এই এমপির মেয়েকে শায়েস্তা করতে। হা হা হা, ঠিক আছে, দেখা যাবে ভাই। এরপর এরাও আমাদের সাথে আড্ডায় ব্যস্ত। এরই মধ্যে তানভীর উপস্থিত, তবে সে আমার দিকে এসেই গম্ভীরভাবে তাকিয়ে আসে। কী রে তানভীর, কী অবস্থা? ভালোই, তবে তোর সাথে কথা আছে আমার। বলিস দোস্ত, ক্লাসের সময় হয়ে গেছে, চল। আর ভাইয়া ও আপুরা, পরে কথা বলবো। ভালো থাকবেন সকলে। এরপর তাদের থেকে বিদায় নিয়ে তানভীর ও আশাকে নিয়ে ক্লাসের দিকে যেতে লাগি। আর ক্লাসে গিয়ে বসে পড়ি। কিছুক্ষণ পরে অরিন ও তার দলবল ক্লাসে আসে। তবে অরিন আমার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দেয়। আমি বুঝলাম না তার হাসির কারণ। এরই মধ্যে ক্লাসে স্যার চলে আসে আর আমরাও ক্লাসে মনোযোগ দিলাম। তবে দেখলাম তানভীর আমার দিকে গম্ভীরভাবে তাকিয়ে আসে। কাহিনীটা বুঝলাম না। বর্তমান মুহূর্তে অরিন ও তানভীর দুজনকেই আমার একটু অন্যরকম লাগতেছে। তবুও এইসব বাদ দিয়ে ক্লাসের দিকে মনোযোগ দিলাম। ক্লাস শেষে আমিও তানভীর ও আশাকে নিয়ে ক্যান্টিনে যেতে চাইলাম।
তবে আসার নাকি কোনো কাজ আছে, তাই সে অন্য কোথাও গেল। তাই তানবীরকে নিয়ে গেলাম। আমার প্রচুর খিদে লেগেছে, আর বলিস না। নাস্তার অর্ডার দে তাড়াতাড়ি। একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি উত্তর দিবি? হ্যাঁ বল, তবে আগে নাস্তা আন মামা, সকাল ধরে কিছু খাই নাই। তানভীর চলে গেল নাস্তা আনতে। ও নাস্তা নিয়ে এসে আমাকে দেয়, আমিও খেতে লাগি। অন্তর, তুই আসলে কে? তানভীরের কথা শুনি খাবার খাওয়া থেমে গেল। আমি কে মানে? এটা কেমন প্রশ্ন? তুই কি আসলেই সেটা যেটা দেখাচ্ছিস সবাইকে? তোর কি অন্য কোনো পরিচয় আছে? কি বলতেছিস? আজব। দেখ, কথা ঘোরাবি না। যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দে। আমি সাধারণ একটা ড্রাইভারের ছেলে, এর বাহিরে কি আমি? কিন্তু আমার মনে হয় না তুই সাধারণ কেউ। আমার কাছে লাগছে তুই যেটা সবাইকে দেখিয়ে বেড়াস সেটা তুই না। কারণ কোনো ছেলের ক্ষমতা নেই এমপির অপবাদ থেকে নিজেকে পুলিশের থেকে রেহাই করার। তাছাড়াও কাল তোকে আমি দেখছিলাম, যেখানে তুই একটা দামি গাড়িতে ঘোরাফেরা করছিলি, সাথে 3টা ছেলেও ছিল, আর মনে হচ্ছিল তারা অনেক বড় লোক। তুই যদি ড্রাইভারের ছেলে হতি তাহলে সেই গাড়িতে মজা মাস্তি কিভাবে করতেছিলি? অবশ্য তোকে চুপসে থাকার কথা ছিল। ও তারা তোর উপর হুকুমতি করার কথা ছিল, কিন্তু দেখলাম তুই তাদের উপর হুকুমতি করতেছিলি, যেটা আমার চোখ এড়িয়ে যায়নি। এবার সত্যিটা বল, তুই কি আসলে সাধারণ কেউ নাকি তোর আরো একটা পরিচয় আছে? আমি তানবীরের কথাগুলো শুনি চুপসে গেলাম। আমিও ভাবতে পারি নাই এইভাবে ধরা খেয়ে যাব। হ্যাঁ, তুই যে কাল দেখেছিস সেটা সত্যি। ও আমার আরও একটা পরিচয় আছে। তবে দোস্ত, আপাতত আমি এটা কাউকে বলতে পারবো না। আমাকেও না? শোন, সময় হলে জানতে পারবি কে। তবে তোর যেহেতু আমার সম্পর্কে জানার এতই আগ্রহ ও আমার অর্ধেক রহস্য জেনে গেছিস, তাহলে আমার সত্যটা সর্বপ্রথমে তোকেই বলবো। তবে আমাকে এই ব্যাপারে ফোর্স করিস না। ঠিক আছে, তবে সত্যিটা আমাকে আগে বলবি। ওকে। এরপর নাস্তা করে আমিও তানবীরের থেকে বিদায় নিয়ে কলেজের বাইরে চলে যেতে লাগি, আর নিজেকে নিজেই গালমন্দ করতে লাগলাম। আজ একটা ভুলের জন্য তানবীর আমার সত্যটা প্রায় জেনেই গেছে, কিন্তু আমি চাই না কেউ এখন সত্যটা জানুক। তবে যে ভুলটা করেছি আগামীতে সেটা আর করা যাবে না। আমি কলেজের গেটের বাইরে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, ঠিক তখনই কেউ আমার পেছন থেকে আমার মুখে রুমাল ধরে। আমি রুমাল সরাতে যাব, তখনই সময় পাইনি, তার আগে বেহুশ। যখন চোখ খুললাম তখন নিজেকে একটা রুমে আবিষ্কার করলাম। আমি সেই রুমে খাটের উপর শুয়ে আছি। আমিও শোয়া থেকে উঠে পড়লাম আর রুমটা ভালো করে দেখতে লাগলাম। রুমটা ভালো করে দেখি হয়ে গেলাম, কারণ রুমটা আমার ভালো করেই চেনা। আমি কিডন্যাপ হয়েছি ঠিক, তবে আমি এখন এখানে কি করে আসলাম সেটা মাথায় ঢুকতেছে না। কারণ আমি আমাদের বাড়িতেই আমার রুমে আছি, কিন্তু কিভাবে তাও অজানা। কিছুক্ষণ পরই দরজার আওয়াজ হচ্ছে। আমি দরজার দিকে তাকালাম আর দেখলাম আম্মু আসছে রুমে। কিরে, উঠছিস? তবে আম্মু? হ্যাঁ বল। আমি এখানে কিভাবে? আমাকে চ্যালেঞ্জ করছিলি না, পূরণ করে দিলাম তোর চ্যালেঞ্জ। আব্বু দরজার থেকে। আমি দেখলাম আব্বু দরজার থেকে আস্তে আস্তে কথাটা বলল। আমি আব্বুর দিকে হা করে তাকিয়ে আছি। ওই মুখ বন্ধ কর, মশা ঢুকে যাবে। তুমি কিভাবে জানলা আমি কোথায় আছি? কি মনে করিস তুই নিজেকে? নিজেকে আমার থেকে লুকিয়ে বেড়াবি? এতই সহজ নাকি? আমার যতটুকু মনে হচ্ছে তুমি নিজ থেকে আমায় খুঁজে বের করনি, কারো ধরাই বা কাউকে দিয়ে কাজটা করেছো। আর আমি যে ভয়টা পেয়েছি, মনে করেছি আজকে হয়তো রক্ষা নেই আমার। কেন, কি অঘটন ঘটাইছিস তুই? কোনো অঘটন ঘটাই নাই আমি। যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলো। তোর আব্বু তোর বোনের ড্রাইভার দ্বারা তোর খোঁজ পায়। সে নাকি তোকে একটা কলেজের সামনে দেখছে, আর তুই নাকি ঈশিতার সাথে কথা বলছিস সেটাও দেখছে। পরে তোর আব্বুকে বলে। তারপর টুক করে আমাকে কিডন্যাপারের মতো কিডন্যাপ করে বাড়িতে নিয়ে আসি। বাহ আব্বু বাহ, ভালোই বাটপারি করেছো। চ্যালেঞ্জ দিলাম মনে করেছিলাম সুন্দর করে তুমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করবা, কিন্তু তুমি তো বাটপারি করে
আবার ভাব নিতেছো, আবার নিজেকে কিছু একটা মনে করতেছো। কেমনে যে তুমি শহরের নামি দামি একজন মানুষ তা জানি না, আল্লাহ জানে কার সাথে বাটপারি করেছো তুমি। কেমনে যে শফিকুর রহমান থেকে শহরের টপ বিজনেসম্যান শফিকুর রহমান হইলা, আল্লাহ জানে। জি হ্যাঁ, আমি মোহাম্মদ অবায়দুর রহমান অন্তর, শহরের টপ বিজনেসম্যান শফিকুর রহমানের ছেলে, যাকে শহরের নামি দামি মানুষরাও ও পলিটিশিয়ানরা ভালো করে চেনে ও সম্মান করে। কিন্তু আমাদের সাথে মজা করেই থাকেন উনি। আসলে আব্বু আমাদের সাথে অনেক ফ্রিলি ব্যবহার করে। হাজারো পেশার থাকার পরেও আমাদের সাথে কোনো দিনও রাগ দেখিয়ে কথা বলে নাই। বলতে গেলে আব্বু আমাদের অনেক ক্লোজ বন্ধু। তাছাড়াও আম্মু আব্বু আমাদের সযত্নেই বড় করে, আমাদের কোনো কিছুতেই কমতি রাখেনি। আমাদের যেটা প্রয়োজন শুধু একবার বললেই মুহূর্তের মধ্যে আব্বু এনে দেয়। আমি, আব্বু, আম্মু ও বোন ঈশিতা মিলে হ্যাপি ফ্যামিলি আমাদের। তবে কোনোদিনও আমাদের কুশিক্ষাগুলো দেননি তারা। তারা সবসময় আমাদের সঠিক ও সুশিক্ষাই দিছে। নাহলে তো আজ সেই এমপির মেয়ের মতো আমরা একই কাজ করে বেড়াতাম। তবে আমি সোহব করতেও মোটেও পছন্দ করি না, কারণ আমি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই রাখতে চাই। আর আমি আমার আব্বুর পরিচয় সবার কাছে নিজেকে প্রকাশ করতে চাই না। আমি নিজেকে সাধারণ মানুষ হিসেবে পরিচিত দিতে চাই। যদি আমি আব্বুর পরিচয় তাদের কাছে নিজেকে প্রকাশ করি, তাহলে তারা আমাকে আলাদা চোখে দেখবে। আব্বুর পরিচয়ের জন্য সম্মান আর আব্বার পরিচিতি শেষ হয়ে যায়, তাহলে তারাও আমাকে গণ্য করে ভুলে যাবে। কিন্তু যদি আমি নিজেকে সকলের কাছে আব্বুর পরিচয় ছাড়া নিজের যোগ্যতা ও ব্যবহার যদি প্রকাশ করি, তাহলে তারা আমাকে অনেক সম্মান করবে ও আমার সাথে মিশবে, যেটা আমার নিজের তৈরি সম্মান ও যোগ্যতা হবে। বাহ আব্বু বাহ, কি আর বলবো, চিটার তুমি। চিটারি করি আমার সাথে প্রতিটা খেলা হোক, অন্য কাজ হোক, জিতো তুমি। জানি না আম্মু কেমনে যে এইরকম চিটার বাটপার টাইপের মানুষকে বিয়ে করলো, নাকি আম্মুকে ফাঁসিয়ে বিয়ে করেছো তুমি? ওই দেখা যায় তাল গাছে থুক্কু, তাল গাছ না আম গাছ দেখা যাচ্ছে। আব্বু ছেলে ঝগড়া পড়ে। আগে দুজনে ফ্রেশ হয়ে আসো, আমি দুপুরের খাবার রেডি করতেছি। আম্মুর কথা মতোই আপাতত আব্বু ও আমার কথাবার্তা রেখে চলে গেলাম ফ্রেশ হয়ে এসেই খাটে লেটিয়ে পড়ি কিছুক্ষণের জন্য। আমি কোনোদিনও ভাবতে পারি নাই আমার আব্বু আমাকে এইভাবে বাড়িতে আনবে। বিষয়টা আমাকে হাসাচ্ছে। ছেলেকে বাসায় আনার জন্য আব্বু কিডন্যাপার হয়ে গেল। কিছুক্ষণ পরে খাবারের জন্য ডাক পড়ে আর আমিও চলে যাই ডাইনিং টেবিলে। সেখানে বসে পড়ি। 2 মাসের বেশি হয়ে আমরা পরিবারের সকলে মিলে এক টেবিলে খাবার খাই নাই, আর আজ খেতে বসলাম। সকলে বসে মজা করে একসাথে বসে বলতে বলতে লাঞ্চ করে নিলাম। এরপর আমিও রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে দেখি ঈশিতা আমার রুমে আসে। কি রে, এখানে কি করিস? কি করি মানে? আমি তোর রুমে আসতে পারবো না? না, আসতে পারিস, সেটা তো মানা করি নাই। আয় খাটে বস। এরপর ঈশিতা খাটে বসে। আচ্ছা ভাইয়া, তোর পাশে একটা মেয়েকে দেখছিলাম, মেয়েটা কে ছিল? মেয়েটা আমার ক্লাসমেট। শুধু কি ক্লাসমেট নাকি অন্য কিছু? দিব একটা, এটা শুধুই আমার ক্লাসমেট ও বান্ধবী বলতে পারিস, এর বাইরে কিছুই না। আর শোন, পাকনামি একটু কম কর। আমি আছি আমার জ্বালাই, আর উনি কি না। আচ্ছা ভাইয়া, আজ থেকে তো এখানে থাকবি তাই না? না রে বোন, আমি এখানে থাকবো না, কারণ এখানে থাকলে সকলে আমার সত্যটা জেনে যাবে, যেটা আমি চাই না। আমি সকলের কাছে সাধারণ একজন মানুষ হিসেবেই থাকতে চাই। আর আমি চলে যাব সন্ধ্যায়। ভাইয়া প্লিজ যাস না। দেখ ঈশিতা, তুই ভালো করেই জানিস কেন আমি থাকতে চাচ্ছি না। আর পারলে আম্মু আব্বুকে ম্যানেজ করতে একটু হেল্প করিস আমাকে। ঠিক আছে, দেখি তুই কর, আমি যাই। আচ্ছা। ঈশিতা চলে যায় আর আমি একটু চোখ বন্ধ করে শুয়ে পড়ি। আর কখন ঘুম চলে আসে তা অজানা। সন্ধ্যায় আমার ঘুম ভাঙে আর আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর চলে গেলাম সামনের রুমে। সেখানে গিয়ে দেখি আম্মু নাস্তা রেডি করতেছে, আব্বুও টিভি দেখে, আর ঈশিতা মোবাইল নিয়ে ব্যস্ত। আমিও ঈশিতার পাশে গিয়ে দিলাম চুলে টান। কী রে শয়তানি, কী করিস?
আমি ঈশিতার চুল টেনি। আউচ ভাইয়া, ব্যথা পাইতেছি। তুই ব্যথা পাইলে আমার কি? দাঁড়া দেখাচ্ছি। বলি মোবাইল এক সাইডে রেখে আবার আমার চুলের উপর ঝাঁপিয়ে পড়ি। এই শয়তানি, ছাড় বলতেছি। এখন কেমন লাগে? ঈশিতা শয়তানি হাসি দিয়ে, ভুল হয়ে গেছে। এই আম্মু, আমাকে মেরে ফেলতেছি। এই কি শুরু করেছিস তোরা দুইটা? আম্মু, অন্তর ভাইয়া আগে আমার চুল টান দিছে। তোদের দুইটারই তো কাজ একে অপরের খোঁচা দিয়ে বেড়ানো। দাস্তা রেডি, টেবিলে আয়। তারপর আর কি, চলে গেলাম সে পেতনি থেকে নিজেকে ছাড়িয়ে। সাথে ঈশিতা ও আব্বু টেবিলে আসি। তোমাদের কিছু বলার আছে? কি বলবি বল। আসলে আম্মু, আমি চাচ্ছি কলেজের বছরগুলো বাসার বাইরে থেকে পড়াশোনা করব। মানে আমি কলেজের বছরগুলো এখানে না থেকে অন্য কোথাও থেকে পড়াশোনা করতে চাচ্ছি। কি? কিন্তু কেন, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই আব্বু। আসলে আমি চাই না আপাতত কলেজের লাইফের বছরগুলোতে কেউ আমার সত্যকারের পরিচয়টা জানুক। আমি সকলের মাঝে সাধারণ মানুষের মতো করে থাকতে চাই, ওর নিজের একটা পরিচয় বানাতে চাই। না, আমি পারবো না এটাতে মত দিতে। আরে আম্মু, এত চিন্তা করো কেন? মাঝে মাঝে এসে দেখা করে যাব। আর যদি কলেজ অফ থাকে তাহলে তো এখানে এসেই থাকবো। আসলে এটা আমার একটা ইচ্ছা, প্লিজ মানা কইরো না। এটা কি ধরনের ইচ্ছে? সকলে চাই যত পারুক সুযোগ সুবিধা নিতে, আর তুই কি না? আব্বু, আমি কিছু জিনিস দেখি এই সিদ্ধান্তটা নিই, না হলে আমিও এই সিদ্ধান্তটা নিতাম না। আমাদের কলেজে বড় লোকের ছেলে মেয়েদের কেউই পছন্দ করে না, তবে উপর দিয়ে তাদের সম্মান করে। কিন্তু আমি চাই কলেজের সকল থেকে মন থেকে সম্মান ও ভালোবাসা পেতে। তাই আমি এটা করতে চাচ্ছি। আর এটাও চাচ্ছি কেউ যাতে না জানতে পারে আমি তোমার ছেলে। অন্তত কলেজ লাইফ শেষ হওয়া পর্যন্ত এই পরিচয়টা গোপন রাখতে চাই আমি। আজ সত্যি তোকে নিয়ে গর্ব হচ্ছে অন্তর। আজ প্রমাণ করে দিলে তুই আমাদের সন্তান, যার মধ্যে না আছে কোনো লোভ লালসা, না আছে কোনো অহংকার। ঠিক আছে, তুই যেটা চাইছিস সেটাই হবে। থ্যাঙ্কস আব্বু। তবে হ্যাঁ, এসে এসে দেখা করে যাব। আর মোবাইল তো আছেই। তারপর তারা রাজি হয়ে যায় আর আমিও ভীষণ খুশি, কারণ আমি সাধারণ জীবনযাপন করতে চাই। আব্বুর এত নাম ও পাওয়ার থাকার পরও এইসবে আমার কোনো প্রকার ইন্টারেস্ট নেই। এরপর সুন্দর করে নাস্তা করে নিলাম আর রুমে গেলাম। বাকিরাও পিছনে পিছনে আমার রুমে আসি। আমি জানি তোমাদের মন চাইছে না আমার এই কথাটা মানতে, কিন্তু আমি চাই না আমার পরিচয়টা ফাঁস হোক, তাই এমনটা করতে হচ্ছে। আর আমি একটু সাধারণ জীবনটা উপভোগ করতে চাই। আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে, আমিও আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরি।